বেঙ্গালুরুর ঝলমলে সকালে আর্য গ্রুপের ১৯ তলা জুড়ে চরম ব্যস্ততা চলছিল। আমেরিকার শীর্ষ টেক কোম্পানি অলচুরাটেকের প্রতিনিধিরা আর্য গ্রুপের সঙ্গে $1 বিলিয়ন অংশীদারিত্বের চূড়ান্ত পর্যায়ের আলোচনার জন্য এসেছিলেন। অফিসের দেওয়ালের কাঁচগুলো সূর্যের কিরণে ঝিলমিল করছিল এবং করিডোরে দ্রুত পদক্ষেপের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। করিডোরের এক প্রান্তে অনিকা দেশমুখ নিজের ইউনিফর্মের পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করছিল, একটি আবেদনপত্র। তার মুখে গভীর গাম্ভীর্য ছিল, চোখে সামান্য ভয় আর কিছুটা সাহস। অনিকা গত 1 বছর ধরে আর্য গ্রুপে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছিল। প্রতিদিন সকাল 6টায় পৌঁছে সে কনফারেন্স রুম, করিডোর এবং অফিস কেবিনগুলোকে ঝকঝকে করে তুলত। তার কাজে কোনো খামতি ছিল না, কিন্তু আজ সে এক ভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছিল। সে জানতে পেরেছিল যে অলচুরাটেকের সঙ্গে হতে চলা আলোচনায় একজন নতুন অনুবাদকের প্রয়োজন, কারণ কোম্পানির প্রধান অনুবাদক হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। অভ্যন্তরীণ পোর্টালে একটি জরুরি নোটিশও এসেছিল, ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড টেকনিক্যাল টার্মিনোলজি, আরবিট্রেশন এক্সপিরিয়েন্স প্রেফার্ড। অনিকা সেই নোটিশটি পড়েছিল এবং প্রথমবারের মতো সে নিজের নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল। আর্য গ্রুপের সিইও রোহন মেহরা, বয়স ৩৫, ভারতের দ্রুততম উদীয়মান তরুণ উদ্যোক্তাদের মধ্যে গণ্য হতেন। তিনি সফটওয়্যার ডেভেলপমেন্ট দিয়ে শুরু করেছিলেন এবং এখন একটি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি দাঁড় করিয়েছিলেন। তার স্বভাব শান্ত কিন্তু তীক্ষ্ণ ছিল, যা তার পছন্দ হতো না তা তিনি সরাসরি বলে দিতেন, এবং তিনি লোক দেখানো ব্যাপার ঘৃণা করতেন। সকাল 11টায় অলচুরাটেকের প্রতিনিধিদের সঙ্গে 4 ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ হতেই রোহন মিটিং রুম থেকে বেরিয়ে এলেন। গাঢ় নীল স্যুটের টাই ঢিলে হয়ে গিয়েছিল, কিন্তু চলনে আত্মবিশ্বাস তখনও বজায় ছিল। তার পিছনে বিভাগীয় প্রধান এবং বরিষ্ঠ ম্যানেজাররা চলছিলেন, কেউ চিন্তিত, কেউ ক্লান্ত। দরজার বাইরে অনিকা দাঁড়িয়েছিল, তার চোখ নিচু হয়ে মাটির দিকে টেকেছিল, কিন্তু যখন রোহনের পালিশ করা জুতো তার সামনে এসে থামল, তখন সে মাথা না তুলে পারল না। তুমি এখানে কি করছো? রোহনের গলায় সেই ধার ছিল যা কোনো ধারালো ছুরির মতো লাগে। পেছনে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী থমকে গেল, কারোর ভ্রু কুঁচকে গেল, কেউ বা নজর এড়িয়ে গেল। অনিকা একটি গভীর শ্বাস নিল। স্যার, আমি এই প্রজেক্টের জন্য অনুবাদক হিসাবে আবেদন করতে চাই। আমি ইন্টারনাল নোটিশ পড়েছিলাম এবং তার কথা অসমাপ্ত রয়ে গেল। করিডোরে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল, যা শীঘ্রই মৃদু ফিসফিসানিতে বদলে গেল। একজন মহিলা সহকারী মাথা নাড়লেন, কেউ হাসি চেপে রাখল, কিন্তু তার চোখে অবজ্ঞা পরিষ্কার দেখা যাচ্ছিল। একজন ক্লিনার অনুবাদকের পদের জন্য, কেউ একজন ধীরে বলল, কিন্তু এত জোরে যে সবাই শুনতে পেল। এখন তো সত্যি যে কেউ যা খুশি হওয়ার কথা ভাবতে পারে। রোহন তার হাতে ধরা আবেদনপত্রটি দেখলেন, ঠোঁটে এক তীক্ষ্ণ হাসি ছিল। তুমি হোয়াইটবোর্ড ঠিকমতো পরিষ্কার করতে পারো না, আর এখন চাইছো যে 100 কোটির ডিলের অনুবাদ করবে? একটি তীক্ষ্ণ নিস্তব্ধতা সব দিকে ছড়িয়ে পড়ল। অনিকার মুখের রং এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। সে ঠোঁট কামড়াল, কিন্তু চোখের জল ফেলল না। সে মাথা নত করল। আবেদনপত্রটি আবার রোহনের দিকে বাড়িয়ে দিল। স্যার, আমার মনে হয় আমি সক্ষম। আমার কিছুটা অভিজ্ঞতা আছে। ক্লিনিংয়ের নাকি ডিকশনারির? পেছন থেকে কেউ একজন খোঁচা মারল। আর্য গ্রুপের যোগ্য মানুষ দরকার, খেয়ালে বেঁচে থাকা মানুষ নয়। রোহন আবেদনপত্রটি না নিয়েই বললেন, যাও, নিজের আসল কাজ করো। অনিকা এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল, কিন্তু তারপর সে ধীরে ধীরে মাথা নত করল, এক কদম পিছিয়ে গেল এবং সমস্ত আধিকারিকদের রাস্তা থেকে সরে দাঁড়াল। করিডোরে যে মৌনতা ছেয়েছিল তাতে কোনো অনুসূচনা ছিল না, কেবল এই বিশ্বাস ছিল যে এই বিষয়টি এখন খতম হয়ে গিয়েছে। কিন্তু তারা জানত না যে কাহিনী এখানেই শেষ হয় না। অনিকা ধীরে ধীরে নিচের তলার দিকে এগিয়ে গেল, নিজের মনে প্রশ্নের এক সমুদ্র নিয়ে। সে কি ভুল ছিল? তার কি চুপই থাকা উচিত ছিল? তার মনে পড়ল তার মা সাবিত্রী একবার বলেছিলেন, সঠিক সময়ে যদি কেউ আওয়াজ না তোলে তবে নীরবতার মধ্যেই অত্যাচার জন্ম নেয়। কিন্তু এখন অনিকার আওয়াজ উপহাসের চাপে দমে গিয়েছিল। তার আবেদনপত্রটি তার হাতে দুমড়ে মুচড়ে পড়েছিল, ঠিক যেন তার আশার মতোই। সে নিচের স্টোররুমে পৌঁছাল, যেখানে কিছু পরিষ্কার করার সরঞ্জাম এবং একটি পুরনো কাঠের চেয়ার ছিল। সেটাই ছিল তার আশ্রয়স্থল। সেখানে বসার সময় তার নজর টেবিলের ওপর রাখা একটি ফাইলের ওপর পড়ল। সেই ফাইল যা মিটিং রুমে ভুলবশত রয়ে গিয়েছিল এবং যা সে তুলে এখানে নিয়ে এসেছিল। সেই ফাইলটি অলচুরাটেকের পক্ষ থেকে পাঠানো কন্ট্রাক্ট ড্রাফট ছিল। সে ধীরে ধীরে সেটি খুলল। প্রতিটি পাতায় ইংরেজিতে ভরা ছিল, প্রযুক্তিগত শব্দ এবং আইনি বাক্যাংশে। অনিকা পড়তে শুরু করল, ধীরে ধীরে কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে তার আঙুলগুলো নোটসের ওপর দিয়ে চলতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সে একটি সেকশনে কিছু অসঙ্গতি ধরে ফেলল। একটি নতুন শর্ত,
যা যদি সঠিকভাবে বোঝা না যায় তবে আর্য গ্রুপকে প্যাটেন্টের মালিকানা হারাতে হতে পারত। তার হার্টবিট বেড়ে গেল, কিন্তু সে জানত এখন তাকে কেউ বিশ্বাস করবে না, অথবা হয়তো এখন নয়। স্টোররুমে হালকা হলুদ আলো ছিল, একটি বাল্ব, যা সম্ভবত বছরের পর বছর বদলানো হয়নি, ছাদ থেকে ঝুলছিল এবং মাঝে মাঝে হালকা কাঁপছিল। অনিকা কাঠের পুরনো চেয়ারে বসে রইল। তার কোলে সেই মোটা ফাইলটি ছিল, যা কিছু সময় আগে পর্যন্ত সে কেবল ভুলবশত থেকে যাওয়া জিনিস মনে করছিল। এখন সেই ফাইলটি তার হৃৎস্পন্দনের সঙ্গে সঙ্গে ভারী হয়ে উঠছিল। সে ফাইলটি বন্ধ করে দিল এবং এক পলকের জন্য চোখ বুজল। করিডরে শোনা সেই শব্দগুলো এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। হোয়াইটবোর্ড ঠিকমতো পরিষ্কার করতে পারো না? সেই বাক্যে কেবল অপমান ছিল না, বরং একটি দেওয়াল ছিল, সেই দেওয়াল যা মানুষ তার এবং তার ক্ষমতার মাঝে খাড়া করে দিয়েছিল। অনিকা ধীরে ধীরে শ্বাস নিল এবং তারপর ফাইলটি খুলল। এবার সে কেবল পড়ছিল না, সে বিশ্লেষণ করছিল। পাতা উল্টাতে উল্টাতে তার চোখ সেই জায়গাগুলোতে গিয়ে থামছিল যেখানে শব্দগুলো জানতো বুঝে অস্পষ্ট রাখা হয়েছিল। জয়েন্ট ইউটিলাইজেশন রাইটস, এক্সটেন্ডেড লাইসেন্সিং উইন্ডো, কন্ডিশনাল ট্রান্সফার ক্লজ, এই শব্দগুলো সাধারণ ছিল না। এগুলো বোঝার জন্য কেবল ইংরেজি জানাই যথেষ্ট নয়, বরং আন্তর্জাতিক চুক্তির ভাষা বোঝা জরুরি ছিল। তার আঙুল একটি প্যারাগ্রাফে গিয়ে থামল। সে ঝুঁকে পড়তে লাগল প্রতিটি শব্দকে ওজন করে। সেখানে লেখা ছিল যে অলচুরাটেক 5 বছরের জন্য আর্য গ্রুপের কোর টেকনোলজির এক্সক্লুসিভ অপারেশনাল অ্যাক্সেস পাবে। প্রথম নজরে এটি অংশীদারিত্ব মনে হচ্ছিল, কিন্তু নিচে দেওয়া সাবক্লজে একটি লাইন ছিল যা সবকিছু বদলে দিত। যদি কোনো পরিস্থিতিতে আর্য গ্রুপ সেই সময়ে প্রযুক্তির স্বাধীন ব্যবসায়িক ব্যবহার করে, তবে অধিকার স্বয়ংক্রিয়ভাবে অলচুরাটেকে ট্রান্সফার বলে গণ্য হবে। অনিকার বুক ধড়ফড় করে উঠল। এটি অংশীদারিত্ব ছিল না, এটি একটি ধীর আইনি দখলের প্রক্রিয়া ছিল। সে চোখ রগড়ালো এবং আবারও পড়ল। না, সে ভুল বুঝছিল না। এটি সেই একই ভাষা, সেই একই কাঠামো যা সে আগেও দেখেছিল। সিঙ্গাপুরে একটি এনজিওর হয়ে কাজ করার সময়, যখন একটি ছোট এশিয়ান কোম্পানি প্রায় একইভাবে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই মুহূর্তেই যেন কোনো দরজা তার ভেতরে খুলে গেল। সে শুধু একজন পরিচ্ছন্নতা কর্মী ছিল না, সে শুধু সেই মেয়েটি ছিল না যাকে আজ করিডরে উপহাস করা হয়েছিল। সে ছিল অনিকা দেশমুখ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের স্কলার, লিঙ্গুইস্টিক্স এবং লিগ্যাল কমিউনিকেশনে গোল্ড মেডালিস্ট, ইউএন উইমেনের ভলেন্টিয়ার ইন্টারপ্রেটার। কিন্তু এখানে, এই ইমারতে, তাকে কেবল ঝাড়ু এবং বালতির সঙ্গেই দেখা যেত। সে ফাইল বন্ধ করল এবং চেয়ারের পিঠে হেলান দিয়ে বসল। ঘরে হঠাৎ তার দমবন্ধ ভাব অনুভব হতে লাগল। তার সামনে দুটো পথ ছিল। প্রথমত চুপ থাকা, ফাইল ফেরত দিয়ে দেওয়া, নিজের কাজে ফিরে যাওয়া, এটি বলা যে এটি তার দায়িত্ব ছিল না। দ্বিতীয়ত মুখ খোলা, আবারও দরজার সামনে দাঁড়ানো এবং আবারও অপমান সহ্য করা, হয়তো চাকরি পর্যন্ত হারানো। তার মায়ের মুখ তার চোখের সামনে ভেসে উঠল। সাবিত্রী দেশমুখ, একজন সরকারি স্কুলের শিক্ষিকা, সৎ, কঠোর এবং নীতিতে অবিচর। অনিকার মনে পড়ল সেই দিনটি, যখন তার মা বাড়ি ফিরেছিলেন। চোখ লাল ছিল, কিন্তু কণ্ঠস্বর স্থির। আমি সত্যি বলে দিয়েছি, মা বলেছিলেন, এবং ওরা আমাকে ট্রান্সফার নয়, সাইডলাইন করে দিয়েছে। কিছু মাস পর অসুস্থতা, তারপর হাসপাতালের চক্কর, তারপর চাকরি থেকে ইস্তফা। সেদিন সাবিত্রী অনিকাকে বলেছিলেন, সত্যি বলা সবসময় সহজ হয় না, কিন্তু চুপ থাকা কখনো সস্তা পড়ে না। অনিকা চোখ খুলল। আজ কি সেই দিনটি ছিল? সে উঠে দাঁড়াল, ফাইলটিকে বুকে জড়িয়ে বাইরে বেরোল। করিডরে পরিষ্কার করার আওয়াজ আসছিল, মানুষ এগিয়ে গিয়েছিল। কারোর ধারণা ছিল না যে এই ছোট ঘরে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সে দরজার কাছে গেল, তারপর থামল। তার হাতের কম্পন বেড়ে গেল। যদি ওরা আমাকে বের করে দেয়, যদি ওরা বলে যে এটা আমার যোগ্যতা নয়, যদি আমি ভুল হই, সে নিজেকে প্রশ্ন করল। তারপর আরেকটি প্রশ্ন এলো, যদি আমি সঠিক হই এবং তবুও চুপ থাকি? সেই প্রশ্নের উত্তর ভারী ছিল। অনিকা দরজা খুলল এবং বাইরে পদক্ষেপ রাখল। ঠিক সেই সময়ে 19 তলায় রোহান মেহরা নিজের চেয়ারে ঝুঁকে বসেছিলেন। কনফারেন্স রুম এখন খালি ছিল, কিন্তু টেবিলের ওপর ছড়িয়ে থাকা কাগজগুলো এখনও ওখানেই ছিল। অলচুরাটেকের প্রতিনিধিরা পরবর্তী বৈঠকের জন্য ব্রেকে ছিলেন। রোহান নিজের টাই ঢিলে করলেন এবং কপালে আঙ্গুল রাখলেন। কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। তিনি জানতেন যে অনুবাদে গোলমাল আছে। তিনি অনুভব করতে পারছিলেন যে কিছু কথা পরিষ্কার করে বলা হচ্ছে না, কিন্তু তার কাছে বিশ্বাস করার মতো কেউ ছিল না।
প্রধান অনুবাদক বাইরে ছিলেন এবং যারা সহকারী ছিলেন তারা শব্দের পেছনের উদ্দেশ্য পড়তে পারছিলেন না। তার বাবার কথা মনে পড়ে গেল। পুনের বাইরে একটি ছোট ওয়ার্কশপ, একজন বিদেশি পার্টনার, একটি মোটা চুক্তি এবং একটি সই যা সব কিছু শেষ করে দিয়েছিল। যদি আমি বুঝতে পারতাম, বাবা সেদিন বলেছিলেন। রোহান চোখ খুললেন। তিনি কসম খেয়েছিলেন যে তিনি কখনো এমন কোনো মানুষের ওপর ভরসা করবেন না যার কাছে কোনো অকাট্য প্রমাণ নেই, ডিগ্রি, পদ, অভিজ্ঞতা। এবং তারপর অনিকার মুখ তার চোখের সামনে এলো। একটি সাধারণ ইউনিফর্ম, একটি দুমড়ে যাওয়া আবেদনপত্র এবং চোখে এমন কিছু যা মিথ্যে ছিল না। তিনি মাথা ঝাঁকালেন। বোকামি, তিনি নিজেকে বললেন। আবেগের কোনো জায়গা নেই। ঠিক সেই সময় বাইরে করিডরে পায়ের আওয়াজ পাওয়া গেল, কারোর থেমে যাওয়ার শব্দ। তারপর একটি মৃদু টোকা। রোহন মাথা তুললেন। কে? তিনি বললেন। দরজা ধীরে ধীরে খুলল। সেটা অনিকা ছিল। তার হাতে সেই ফাইলটি ছিল এবং তার চোখে এখন ভয়ের চেয়ে বেশি অন্য কিছু ছিল, একটি স্থিরতা, যেন সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। স্যার, সে বলল। আওয়াজ শান্ত ছিল, কিন্তু তাতে কম্পন ছিল না। আমার কিছু জরুরি কথা বলার আছে। রোহন তাকে দেখলেন। কিছু মুহূর্ত পর্যন্ত কিছু বললেন না, তারপর বললেন, এটি সঠিক সময় নয়। অনিকা মাথা নাড়ল। আমি জানি, কিন্তু যদি আমি এখনই না বলি তবে হয়তো পরে অনেক দেরি হয়ে যাবে। ঘরে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। রোহনের নজর সেই ফাইলের ওপর গেল এবং সেই মুহূর্তেই কাহিনী এক নতুন মোড়ের দিকে এগিয়ে যেতে লাগল। এটি এখন কেবল এক অপমানিত পরিচ্ছন্নতা কর্মীর কাহিনী ছিল না, এটি একটি কোম্পানির ভবিষ্যৎ, একজন মানুষের অতীত এবং একজন মহিলার কণ্ঠস্বরের কাহিনী হতে চলেছিল। রোহন মেহরা কিছু মুহূর্ত অনিকাকে দেখে রইলেন। ঘরের হাওয়া যেন থেমে গিয়েছিল। কাচের দেওয়ালের ওপাশে শহর নিজের গতিতে চলছিল, কিন্তু এই ঘরের ভেতরে সময় থমকে গিয়েছিল। তুমি বোঝো যে এটি কতটা সংবেদনশীল মিটিং? রোহন অবশেষে বললেন। তার গলায় রাগ ছিল না, বরং একটি চাপা উত্তেজনা ছিল। অনিকা মাথা নত করল। হ্যাঁ স্যার, আর এই কারণেই আমি এখানে এসেছি। রোহন চেয়ারে হেলান দিয়ে একটি গভীর শ্বাস নিলেন। যা বলার তাড়াতাড়ি বলো। অনিকা ফাইলটি টেবিলের ওপর রাখল, কিন্তু খুলল না। সে প্রথমে রোহনের চোখের দিকে তাকালো। সে জানত, যদি সে সরাসরি প্রযুক্তিগত ভাষা শুরু করে তবে হয়তো তাকে মাঝপথেই থামিয়ে দেওয়া হবে। স্যার, সে ধীরে ধীরে বলল, আপনার মনে আছে আপনি আমাকে বলেছিলেন যে আর্য গ্রুপের খেয়ালে বেঁচে থাকা মানুষ দরকার নেই? রোহনের ভ্রু কুঁচকে গেল। আমি খেয়ালে বেঁচে নেই। অনিকা কথা এগিয়ে নিয়ে গেল। কিন্তু এই ফাইলে যা লেখা আছে তা সেরকম নয় যেমনটা এখন মিটিংয়ে বোঝা যাচ্ছে। রোহন হাত তুলে তাকে থামিয়ে দিলেন। এই কাজ লিগ্যাল ও স্ট্র্যাটেজি টিমের। ওরা যদি এটা ঠিকমতো দেখত। অনিকা প্রথমবারের মতো একটু চড়া সুরে বলল, তবে অলচুরাটেক এই ক্লজ যুক্ত করার সুযোগই পেত না। এই বাক্যটি রোহনের ভেতরে কোথাও প্রতিধ্বনিত হল। তিনি চেয়ার থেকে কিছুটা সামনে ঝুঁকে এলেন। কোন ক্লজ? অনিকা ফাইলটি খুলল এবং একটি পাতার দিকে ইশারা করল। সেকশন 14.3 সাবক্লজ বি। একে অপারেশনাল অ্যাক্সেস হিসাবে রাখা হয়েছে। কিন্তু এর প্রভাব ওনারশিপ ট্রান্সফারের মতো। রোহন পাতাটি দেখলেন, কিন্তু তার মুখে তখনও সন্দেহ ছিল। তুমি এটা কিভাবে জানো? তিনি জিজ্ঞেস করলেন। অনিকা এক মুহূর্ত থেমে বলল, কারণ আমি এই একই ভুল আগে হতে দেখেছি। এই বাক্যটি রোহনকে পেছনে ঠেলে দিল। শারীরিকভাবে নয়, বরং মনের ভেতরে কোথাও তার মাথায় আরেকটি দৃশ্য ভেসে উঠল। 12 বছরের রোহন নিজের বাবার সঙ্গে একটি ছোট অফিসে বসে আছে। সামনে একজন বিদেশি পার্টনার, হাতে মোটা ফাইল। ইংরেজিতে দ্রুত কথা বলছে। বাবা মাথা নাড়তে নাড়তে সই করে দিচ্ছেন। সব ঠিক হয়ে যাবে, তিনি বলেছিলেন। 6 মাস পর ওয়ার্কশপ বন্ধ, মেশিনপত্র বাজেয়াপ্ত, ঘরে নিস্তব্ধতা। আমি বুঝতে পারিনি, বাবা রোহনকে বলেছিলেন, চোখে একরাশ হতাশা নিয়ে। সেই দৃশ্য রোহনের ভেতরে আজও জীবিত ছিল। আমি আবারও সেই একই ভুল হতে দেব না, তিনি নিজেকে বলেছিলেন। এবং সেই দিন থেকেই তিনি নিজেকে নিয়ন্ত্রণের জালে বন্দী করে ফেলেছিলেন। রোহন অনিকার কাছ থেকে ফাইলটি নিলেন। এবার মন দিয়ে পড়তে লাগলেন। শব্দগুলো একই ছিল, কিন্তু এখন সেগুলোর মানে বদলে যাচ্ছিল। প্রতিটি পংক্তি যেন তাকে চ্যালেঞ্জ করছিল। যদি এটি সঠিক হয়, তিনি ধীর স্বরে বললেন, তবে আমাদের পুরো ডিল বিপদে আছে। অনিকা মাথা নাড়ল এবং বলল, যদি মিটিং এভাবেই এগিয়ে চলে তবে হয়তো কেউ একে সময় মতো থামাতে পারবে না। ঘরে আবার নীরবতা নেমে এলো। রোহন উঠে দাঁড়ালেন এবং জানলার পাশে চলে গেলেন। নিচে শহর ছড়িয়েছিল, হাজার হাজার মানুষ, হাজার হাজার কাহিনী। তিনি সবসময় বিশ্বাস করতেন যে শক্তি নিয়ন্ত্রণে থাকে, কিন্তু এখন তার প্রথমবারের মতো মনে হল যে হয়তো নিয়ন্ত্রণ তাকে অন্ধও করে দিয়েছে। তিনি পেছনে ফিরে অনিকাকে দেখলেন। তুমি আগে এটা কেন জানাওনি?
তিনি জিজ্ঞেস করলেন। অনিকার উত্তর সাথে সাথে এলো না। সে এক মুহূর্তের জন্য নিচে তাকাল। কারণ আজকের আগে কেউ কখনো জিজ্ঞেসই করেনি। এই উত্তরটি সরল ছিল, কিন্তু তার ভেতরে একটি গভীর আঘাত লুকিয়েছিল। রোহন হঠাৎ উপলব্ধি করলেন যে তিনি কত তাড়াতাড়ি একজন মানুষকে তার ইউনিফর্মের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছিলেন। তোমার পড়াশোনা, তিনি জিজ্ঞেস করলেন। স্বর এখন বদলে গিয়েছিল। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, অনিকা বলল। লিঙ্গুইস্টিক্স এবং লিগ্যাল কমিউনিকেশন। রোহন চোখের পলক ফেললেন। এই তথ্যটি তার সমস্ত পূর্বধারণাকে চ্যালেঞ্জ করছিল। আর তুমি এখানে? তিনি বাক্যটি অসম্পূর্ণ রেখে দিলেন। আমার মা অসুস্থ, অনিকা শান্ত স্বরে বলল। আমার তখনই চাকরির প্রয়োজন ছিল, আর এই চাকরিটা পেয়ে গেলাম। তার শব্দের মধ্যে না কোনো অভিযোগ ছিল, না কোনো সাফাই, শুধু সত্যি। রোহন চেয়ারে ফিরে বসতে বসতে বললেন, অলচুরা টেকের লোকগুলো এখন ব্রেকে আছে, 15 মিনিটের মধ্যে ফিরে আসবে। অনিকা তার দিকে তাকাল। যদি তুমি ভুল হও, রোহন বললেন, তবে এটি শুধু তোমার জন্য নয়, আমার জন্য বড় ঝুঁকি হবে। অনিকা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আর যদি আমি সঠিক হই স্যার, তবে ঝুঁকি আগে থেকেই আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে রোহন একটি সিদ্ধান্ত নিলেন, যা তার জন্য অস্বাভাবিক ছিল। মিটিংয়ে থাকো, তিনি বললেন, কিন্তু কিছু বলার আগে আমার দিকে তাকাবে। অনিকা মাথা নত করল। ঠিক আছে। সে বাইরে বেরিয়ে গেল। রোহন একা রয়ে গেলেন। তিনি নিজের চোখ বন্ধ করলেন এবং এক মুহূর্তের জন্য নিজেকে সেই 12 বছরের ছেলেটির জায়গায় রাখলেন, যে বুঝতে পারছিল না ভুলটা কোথায় হয়েছে। হয়তো ভুলটা ভরসা করাই ছিল না, তিনি নিজেকে বললেন। হয়তো ভুলটা দেখতে অস্বীকার করাই ছিল। মিটিং রুমে ফেরার সময় রোহনের পদক্ষেপ কিছুটা ভারী ছিল। অলচুরাটেকের প্রতিনিধিরা আগে থেকেই বসেছিলেন। আলোচনা আবার শুরু হল। অনুবাদক কথা বলতে শুরু করলেন। শব্দগুলো বয়ে চলল। কিন্তু এখন রোহন প্রতিটি বাক্যের সঙ্গে অনিকার দিকে তাকাচ্ছিলেন। আর অনিকা ঘরের এক কোণে শান্তভাবে দাঁড়িয়েছিল, কিন্তু সতর্ক হয়ে প্রতিটি শব্দ ধরছিল, যেন ঝড়ের আগে কেউ বাতাসের অভিমুখ পড়ছে। এক জায়গায় এসে অনুবাদক থামলেন। তিনি একটি বাক্যকে সরল করে বললেন, কিন্তু অনিকার সাথে সাথে মাথা তুলল। সেই বাক্য কি সরল ছিল না, সেটি বিপজ্জনক ছিল। অনিকা রোহনের দিকে তাকাল। এটি ছিল সেই মুহূর্ত যেখান থেকে সামনের কাহিনী বদলে যাওয়ার কথা ছিল। এখন প্রশ্ন এটি ছিল না যে সে পরিচ্ছন্নতা কর্মী কিনা। প্রশ্ন এটি ছিল, রোহন মেহরা কি সত্যিটা দেখার সাহস দেখাবেন? আর যে কণ্ঠস্বরকে এ যাবৎকাল উপেক্ষা করা হয়েছে, তা কি পুরো ঘরের মোড় ঘুরিয়ে দিতে পারবে? ঘরের হাওয়া ভারী হয়ে আসছিল এবং বাইরের শহরের তখনই ধারণা ছিল না যে 19 তলায় একটি সিদ্ধান্ত ইতিহাস হতে চলেছে। 19 তলার কনফারেন্স রুমে সবাই আবার নিজের নিজের জায়গায় বসে পড়েছিলেন। অলচুরাটেকের প্রতিনিধিরা ফিরে এসেছিলেন, একইভাবে ইস্ত্রি করা স্যুট, চকচকে ল্যাপটপ এবং আত্মবিশ্বাসে ভরা চোখ নিয়ে। আর্য গ্রুপের আধিকারিকরাও ওখানেই ছিলেন, কিছুটা ক্লান্ত, কিন্তু তবুও সচেষ্ট। অনিকাকে এক কোণে বসতে বলা হয়েছিল, যেখান থেকে সে পুরো ঘরটিকে দেখতে পারত, কিন্তু বিশেষভাবে সামনে আসছিল না। রোহন এখন পর্যন্ত কাউকে জানাননি যে সে কেন মিটিংয়ের অংশ হয়েছে। তিনি জানতেন এটি একটি ঝুঁকি ছিল, কিন্তু সম্ভবত এই মুহূর্তে জরুরি। কথাবার্তা আবার শুরু হল। অলচুরাটেকের পক্ষ থেকে প্রধান প্রতিনিধি ড্যানিয়েল বার্গার ধীরে এবং স্পষ্ট ইংরেজিতে কথা বলছিল। তার ভঙ্গি বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু শব্দগুলো ছিল অত্যন্ত মেপেটুপি। সে প্রস্তাবটিকে মিউচুয়াল গ্রোথ এবং স্ট্র্যাটেজিক ইনোভেশনের নামে পেশ করছিল, কিন্তু সেই শব্দগুলোর নিচে অন্য কিছু ছিল। আর্য গ্রুপের পক্ষ থেকে উপস্থিত অনুবাদক, একজন জুনিয়র অফিসার যাকে মিটিংয়ের ঠিক আগে বেছে নেওয়া হয়েছিল, সে তার কথাগুলোর হিন্দি অনুবাদ করছিল। অলচুরাটেকের প্রস্তাব হল যে আগামী 5 বছরের জন্য উভয় কোম্পানি একে অপরের টেকনোলজি শেয়ার করুক, যাতে বিকাশ দ্রুত হতে পারে, সে বলল। অনিকার চোখ সাথে সাথে উপরে উঠল। ড্যানিয়েল যা বলেছিল তা এর থেকে অনেকটা আলাদা ছিল। আসলে ড্যানিয়েল বলেছিল, অলচুরাটেক shall have exclusive operational access to Arjo Group's proprietary AI module for 5 years with scope for automatic extension subject to integration performance. এটি শেয়ার করা ছিল না, এটি একাধিপত্য ছিল। অনিকা রোহনের দিকে তাকাল। রোহন আগে থেকেই তার দিকে তাকিয়েছিলেন। তাদের দৃষ্টি বিনিময় হল। অনিকা হালকা করে মাথা নাড়ল না অর্থে। রোহন হাত তুললেন। 1 মিনিট দাঁড়ান, তিনি অনুবাদককে বললেন। ঘরে চাঞ্চল্য শুরু হল। আপনি কি বাক্যটি পুনরাবৃত্তি করবেন মিস্টার বার্গার? রোহন ড্যানিয়েলকে বললেন। ড্যানিয়েল হাসল। অফকোর্স। সে সেই একই বাক্য আবার বলল, এবার একটু ধীরে এবং আরও বেশি স্পষ্টতার সঙ্গে। অনিকা নিজের ডায়েরি থেকে একটি নোট বের করল এবং রোহনের দিকে বাড়িয়ে দিল। তাতে সেই বাক্যের সঠিক আক্ষরিক অনুবাদ লেখা ছিল হিন্দিতে। রোহন সেটি পড়লেন, তারপর সবাইকে দেখেন।
এই অনুবাদ যা এখন করা হলো তা অসম্পূর্ণ এবং ভ্রান্তিকর, রোহন বললেন। আমরা এই ডিলে কোনোভাবেই এক্সক্লুসিভ অপারেশনাল অ্যাক্সেস দিতে চাই না। অলচুরাটেকের প্রতিনিধিরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। ড্যানিয়েল আবারও হাসার চেষ্টা করল, কিন্তু এবার তাতে হালকা উত্তেজনা ছিল। পারহ্যাপস ইটস আ ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন, সে বলল। সঠিক ভাষার কথা হচ্ছে, রোহন বললেন, আর আমাদের এখন প্রতিটি শব্দকে দুবার করে পড়তে হবে। অনেকা অনুভব করল যে ঘরের এনার্জি বদলে যাচ্ছে। এতক্ষণ তাকে কেবল দেখা হচ্ছিল, এখন তাকে শোনাও হচ্ছে। আমাদের টেক টিম এই অ্যাক্সেসকে কেবল এপিআই লেভেলে সীমাবদ্ধ রেখেছিল, আর্য গ্রুপের একজন টেকনিক্যাল প্রধান বললেন। কিন্তু ডিলের নথিপত্রে একে অনেক বেশি ব্যাপক করে দেওয়া হয়েছে। ড্যানিয়েল নিজের ল্যাপটপ ঘোরাল। আমরা তো সেটাই করছি যা আগে থেকে ঠিক হয়েছিল। অনিকা প্রথমবারের মতো সবার সামনে কথা বলে বাধা দিল। মাফ করবেন, কিন্তু যে কথাগুলো আগে মৌখিকভাবে হয়েছিল সেগুলোকে আইনি নথিতে যেভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে তা অনেক আলাদা। সবার নজর তার দিকে ঘুরে গেল। একজন পরিচ্ছন্নতা কর্মী, এক কোণে বসে থাকা মহিলা এখন কর্পোরেট চুক্তির ভাষার ওপর মন্তব্য করছিল। ড্যানিয়েল জিজ্ঞেস করল, অ্যান্ড ইউ আর? রোহন উত্তর দিলেন, শি ইজ দ্য রিজন উই জাস্ট সেভড আওয়ার সেলভস ফ্রম আ পটেনশিয়াল ডিজাস্টার। ড্যানিয়েল চুপ হয়ে গেল। অনেকা ধীরে ধীরে ফাইলটি খুলল এবং সেই সেকশনটি দেখালো যেখানে কন্ডিশনাল ট্রান্সফার ক্লজ লুকিয়ে রাখা হয়েছিল। এই ক্লজটি বলছে যে যদি কোনো কারণে আর্য গ্রুপ 5 বছরের মধ্যে এই এআই মডেলের স্বাধীন ব্যবসায়িক ব্যবহার করে, তবে প্রযুক্তিগত অংশীদারিত্বের অধীনে অলচুরাটেক সেই প্রযুক্তির একমাত্র পরিচালনার অধিকার পেয়ে যাবে। এই শব্দবন্ধটি জানত বুঝে ধোঁয়াশাচ্ছন্ন রাখা হয়েছে, সে বলল। ঘরে এক নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর আর্য গ্রুপের লিগ্যাল হেড ধীরে ধীরে ফাইলটি নিয়ে নিজে পড়তে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই তার মুখ গম্ভীর হয়ে গেল। এটা সত্যি, তিনি বললেন। আমরা একে আগে এই নজরে দেখিনি। ড্যানিয়েল এবার প্রতিক্রিয়া দিল, কিন্তু তার স্বর আত্মরক্ষামূলক হয়ে গিয়েছিল। এটি কেবল একটি সুরক্ষামূলক ব্যবস্থা। যদি পার্টনারশিপ সফল হয় এবং উভয় পক্ষের ফায়দা হয় তবেই। কিন্তু এখানে সম্মতির কোনো স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি, অনিকা বলল। এর মানে এটিও হতে পারে যে অলচুরাটেক নিজের মানদণ্ড অনুযায়ী ঠিক করবে যে পারফরমেন্স হয়েছে কিনা। রোহন আবারও সবাইকে দেখলেন। আমি এই কোম্পানিকে নিজের রক্ত জল করা পরিশ্রমে দাঁড় করিয়েছি, তিনি বললেন। আমি কাউকে এই সুযোগ দেব না যে কোনো অস্পষ্ট ক্লজের মাধ্যমে আমাদের বুনিয়াদী প্রযুক্তির ওপর হক আদায় করবে। অলচুরাটেকের লোকগুলো এখন গম্ভীর হয়ে গিয়েছিল। রোহন বললেন, হয় এই ক্লজটি সরান অথবা আমরা ডিল নিয়ে পুনরায় বিচার করব। ঘরে কিছুক্ষণ নীরবতা ছিল। তারপর ড্যানিয়েল ফাইল বন্ধ করল এবং হেসে বলল, উই উইল রিভার্ট ইন 15 মিনিটস। তারা সবাই বাইরে চলে গেল। মিটিং রুমে এখন কেবল আর্য গ্রুপের টিম ছিল এবং অনিকা। এক মুহূর্তের জন্য কেউ কিছু বলল না। তারপর সবার নজর অনিকার দিকে গেল। সে প্রথমবারের মতো অনুভব করল যে তারা তাকে আর সেই চোখে দেখছে না যেভাবে সকালে দেখেছিল। কেউ একজন বলল, যদি এই ক্লজটি সই হয়ে যেত তবে আমাদের প্যাটার্ন চলে যেত। অনিকা কিছু বলল না, সে কেবল চুপচাপ বসে রইল। কিন্তু তার ভেতরে এক ঝড় থেমে গিয়েছিল। রোহন তার কাছে এলেন। তুমি আজ যা করেছ তার জন্য আমার কাছে শব্দ নেই, তিনি বললেন। অনিকা মাথা নাড়ল। আমি শুধু সেটাই করেছি যা সঠিক মনে হয়েছে। কিন্তু সে জানত এটি কেবল একদিনের ব্যাপার ছিল না। এটি বছরের পর বছর মেহনত, সংঘর্ষ এবং নীরবতার পরিণাম ছিল। সে জানত যে সে আজ প্রথমবার লড়েনি, কিন্তু সম্ভবত প্রথমবার কেউ দেখেছিল যে সে লড়েছিল। আর এটাই ছিল সবথেকে বড় পরিবর্তন। মিটিং রুমের দেওয়ালে এখনও সেই উত্তেজনার ছায়া ছিল যা কিছু সময় আগে সেখানে প্রতিধ্বনিত হচ্ছিল। অলচুরাটেকিস প্রতিনিধিরা বাইরে চলে গিয়েছিলেন। তাদের মুখে সেই আত্মবিশ্বাস ছিল না যা সকালে দেখা যাচ্ছিল। ভেতরে আর্য গ্রুপের টিম এখনও সেই মুহূর্তের আচ্ছন্নতাই ছিল যখন এক না দেখা এবং অবহেলিত আওয়াজ ডিলের অভিমুখী বদলে দিয়েছিল। অনিকা কোণে দাঁড়িয়েছিল। তার মুখ শান্ত ছিল, কিন্তু চোখে হালকা ক্লান্তির ছাপ ছিল। এই ক্লান্তি কেবল সেই ঘরের ছিল না, এটি বছরের পর বছর নীরবতা ভাঙার ক্লান্তি ছিল। রোহন মেহরা এখন পর্যন্ত নীরব হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি দেখলেন যে অনিকা কিভাবে না ঘাবড়ে শব্দগুলোকে তাদের আসল অর্থে তুলে ধরল, কিভাবে সে সেই সমস্ত মানুষের চোখ খুলে দিল যারা নিজেদের বিশেষজ্ঞ মনে করত। এবং সবথেকে বড় কথা, সেই রোহনের নিজের ভাবনাকে চ্যালেঞ্জ জানাল। সেই ভাবনা যা এতদিন বলত যে প্রতিভা কেবল সিভিতে থাকে, মূল্যায়ন কেবল পদ এবং পোশাক দিয়ে হয়। মিটিং রুমের জানলা দিয়ে আলো চুইয়ে আসছিল। কিছু কর্মচারী মৃদু স্বরে কথা বলছিলেন,
কেউ কেউ তখনও চুপ ছিলেন। রোহন ইশারায় সবাইকে বাইরে যেতে বললেন। কিছু মিনিটের মধ্যেই ঘরে কেবল রোহন এবং অনিকা রয়ে গেলেন। রোহন চেয়ার টেনে বসার ইশারা করলেন। অনিকা কিছুটা ইতস্তত করল, কিন্তু তারপর বসে পড়ল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলেন। তোমার ভয় লাগেনি? রোহন অবশেষে জিজ্ঞেস করলেন। অনিকা সরাসরি তার চোখের দিকে তাকাল। খুব, সে বলল, কিন্তু ভয় সবসময় চুপ থাকার কারণ হতে পারে না। রোহন তার কণ্ঠে না কোনো অহংকার পেলেন, না কোনো লোক দেখানো ভাব, কেবল একটি দৃঢ়তা ছিল যা অভিজ্ঞতা এবং সংঘর্ষ থেকে আসে। তুমি কখনো আগে জানাওনি যে তোমার ব্যাকগ্রাউন্ড এত মজবুত? তিনি জিজ্ঞেস করলেন। কাকে বলতাম? অনিকা উল্টে জিজ্ঞেস করল। এখানে আমাকে প্রতিদিন আমার ইউনিফর্ম দিয়ে চেনা হয়েছে। কেউ কখনো প্রশ্ন করেনি যে আমি কে, শুধু এটা মেনে নিয়েছে যে আমি কি। রোহনকে তার উত্তরটি বিঁধল, কিন্তু তিনি জানতেন যে সে ভুল ছিল না। আমি আজ তোমাকে চিনতে পারিনি, তিনি বললেন। আর সম্ভবত শুধু আমি নই, এই পুরো কোম্পানি তোমাকে চিনতে পারিনি। অনিকা মাথা নিচু করল, তারপর ধীরে ধীরে বলল, আমার এতে অভ্যাস আছে স্যার। অনেক মানুষই আমার কাহিনী শোনেনি, তাই আমি বলা ছেড়ে দিয়েছিলাম। রোহন কিছুক্ষণ ভাবতে থাকলেন। তারপর তিনি একটি ফোল্ডার খুললেন যা মিটিং টেবিলে রাখা ছিল। ডিলের স্থিতি এখন বদলে গিয়েছে, তিনি বললেন, আর এটি তোমার জন্য হয়েছে। আমি চাই যে তুমি এই প্রজেক্টে আমাদের সঙ্গে কাজ করো, একজন অফিসিয়াল কনসালটেন্ট হিসেবে। অনিকা এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল, তারপর ধীরে ধীরে হাসল। আপনার সম্ভবত মনে নেই, কিন্তু সকালে আপনি বলেছিলেন যে আর্য গ্রুপের খেয়ালে বেঁচে থাকা মানুষ দরকার নেই। রোহন হালকা হাসির সঙ্গে মাথা নত করলেন। হ্যাঁ, আর এখন আমি বুঝতে পেরেছি যে আসলে খেয়ালে বেঁচে থাকা তো আমরাই শুরু করেছিলাম, কারণ আমরা চোখ বন্ধ করে বসেছিলাম। অনিকা গভীর শ্বাস নিল। আমি এই অফারের জন্য কৃতজ্ঞ, সে বলল, কিন্তু আমি এই মুহূর্তে কোনো স্থায়ী ভূমিকা নিতে পারব না। রোহন কিছুটা চমকে গেলেন। আমার মা এখনও হাসপাতালে আছেন, অনিকা বোঝাল। আমাকে নিজের টাইমিং ফ্লেক্সিবল রাখতে হবে, এবং আমার মনে হয় না যে আমি এখন কোনো পদ বা পরিচয়ের পেছনে ছুটতে চাই। তার কথাগুলো সরল ছিল, কিন্তু তাতে একটি আত্মসম্মান ছিল যাকে নুইয়ে দেওয়া যায় না। তাহলে তুমি কি চাও? রোহন জিজ্ঞেস করলেন। একটি এমন সুযোগ, অনিকা বলল, যেখানে আমাকে আমার জ্ঞান এবং অভিজ্ঞতার ভিত্তিতে অবদান রাখার সুযোগ দেওয়া হয়, কোনো চিন্তা ছাড়া যে আমি কোন পদে আছি বা কোন পোশাকে আছি। রোহন কিছু মুহূর্ত চুপ থাকলেন, তারপর তিনি মাথা নাড়লেন। তুমি একজন স্বাধীন ভাষা উপদেষ্টা হিসেবে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হও, তিনি বললেন। তোমার সময়, তোমার শর্ত, কিন্তু কোম্পানি তোমার অভিজ্ঞতা এবং পরামর্শকে আনুষ্ঠানিকভাবে শুনবে এবং মানবে। অনিকার চোখে প্রথমবারের মতো সন্তোষের একটি ঝলক দেখা গেল। এটি গ্রহণ করছি, সে বলল। ঘরে এক নতুন শুরুর ইঙ্গিত ছিল। কিছু মিনিট পর রোহন আবার নিজের সিটে বসলেন এবং অনিকা ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু যেমনই সে বাইরে গেল, করিডোরে উপস্থিত কিছু কর্মচারী তার দিকে তাকাতে লাগল। তাদের চোখে এখন সেই উপহাস ছিল না যা সকালে ছিল, বরং এক নতুন ধরনের কৌতূহল এবং সম্মান ছিল। মিটিংয়ের ঠিক আগে যে মহিলা দরজার বাইরে দাঁড়িয়েছিল, সেই এখন ঘরের ভেতরে বসে ডিলটিকে বাঁচিয়ে দিয়েছে। ঠিক সেই সময় একজন জুনিয়র কর্মচারী, সন্দীপ, যে সকালে তার মজা উড়িয়েছিল, ধীরে ধীরে নিজের ডেস্কে বসল এবং ইন্টারনেট ব্লগে একটি পোস্ট লিখতে লাগল। আমরা একটি এমন আওয়াজকে উপেক্ষা করেছি, সে লিখল, যা আমাদের মধ্যে যে কারোর চেয়ে অনেক বেশি বুদ্ধিদীপ্ত ছিল। আর আমাদের মধ্যে কেউ এটি জানার চেষ্টা করেনি যে সেই আওয়াজটি কার। শুধু এই কারণে যে সে ঝাড়ু নিয়ে চলত, আমরা ধরে নিয়েছিলাম যে সে কেবল সাফাই করতে পারে। এই পোস্টটিকে নিঃশব্দে কিছু মিনিটের মধ্যেই শত শত মানুষ পড়তে লাগল। কথাটি ধীরে ধীরে অফিসের প্রতিটি কোণে পৌঁছাতে লাগল। পরের কিছু ঘণ্টায় অলচুরাটেক নতুন ড্রাফট পাঠাল, যাতে বিতর্কিত ক্লজটি সরিয়ে দেওয়া হয়েছিল। ডিলটি এখন পুনরায় আলোচনার জন্য উন্মুক্ত ছিল, কিন্তু এবার আর্য গ্রুপের টিম সতর্ক ছিল এবং অনিকা একটি ছায়ার মতো তাদের সবার ভাবনার পেছনে দাঁড়িয়েছিল। সেই দিন সন্ধ্যায় অনিকা হাসপাতালে গেল। তার মা তখনও দুর্বল ছিলেন, কিন্তু জ্ঞান ছিল। সে চুপচাপ তাদের বিছানার পাশে বসে পড়ল। আজ কি করলে? মা ধীর স্বরে জিজ্ঞেস করলেন। অনিকা তাদের হাত ধরল এবং হাসল। শুধু আওয়াজ তুললাম, সে বলল। আর এবার কেউ সেটা শুনেছেও। মা তার চোখের দিকে তাকালেন এবং ধীরে ধীরে মাথা নাড়লেন। শুধু এটুকুই যথেষ্ট হয়, তিনি বললেন। একবার শোনা হওয়া আওয়াজ আর কখনো উপেক্ষা করা যায় না। ঘরে শান্তি ছিল, কিন্তু সেই শান্তিতে একটি নতুন শক্তি ছিল, একটি নতুন শুরুর, একটি নতুন সম্মানের এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি নতুন পরিচয়ের। পরদিন সকালে আর্য গ্রুপের প্রধান কর্পোরেট ডিভিশনে চাঞ্চল্য ছিল। মিটিং রুমগুলো বুক হয়ে গিয়েছিল।
লাঞ্চের আগে একটি নির্ণায়ক পর্যায়ের কথাবার্তা হওয়ার কথা ছিল এবং সবাই জানত যে এবার ভুলের কোনো অবকাশ ছিল না। নতুন খসড়া অলচুরাটেকের তরফ থেকে এসেছিল এবং লিগ্যাল টিমের পাশাপাশি টেক ডিভিশনের এক্সপার্টরাও এটি সূক্ষ্মভাবে পড়েছিলেন। কিন্তু এবার একটি তফাৎ ছিল। অনিকা এখন কেবল একটি নামহীন মুখ ছিল না, তার পরামর্শকে একটি লিগ্যাল রিভিউ ব্রিফিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তার নাম সেই রিপোর্টের নিচের অংশে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্টারপ্রিটেশন কনসালটেন্ট হিসাবে নথিবদ্ধ ছিল। যদিও এটি কোনো বড় খেতাব ছিল না, কিন্তু অনিকা জানত যে এটি তার জন্য একটি প্রতীক। তার পরিচয় এখন আর সীমাবদ্ধ ছিল না। দুপুরের আগে যখন বৈঠক আবারও শুরু হলো, তখন এবার পুরো কনফারেন্স রুমের মুড আগের থেকে আলাদা ছিল। অলচুরাটেকের টিম অনেক বেশি সতর্ক ছিল, প্রতিটি কথায় দলিলাদির রেফারেন্স দিত এবং এখন উভয় পক্ষের মধ্যে পারস্পরিক ভারসাম্য ছিল। এটি শক্তির লড়াই ছিল না, বরং সমান মঞ্চ ছিল। মিটিং চলাকালীন রোহন মাঝে মধ্যে অনিকার দিকে তাকাচ্ছিলেন। সে ঠিক তার পেছনে বসেছিল, একটি ফাইলে নোটস লিখছিল। অনেকবার কোনো জটিল টার্মের অর্থ স্পষ্ট করতে যখন অনুবাদকরা ইতস্তত করতেন, সে ধীরে ধীরে কাগজে তার সঠিক সংজ্ঞা লিখে দিত এবং সেই তথ্যটি এগিয়ে দেওয়া হতো। অলচুরাটেক চূড়ান্ত খসড়া থেকে এক্সক্লুসিভ অপারেশনাল অ্যাক্সেস সরিয়ে দিয়েছিল, কিন্তু তারা একটি নতুন প্রস্তাব যোগ করেছিল, টেকনোলজি এক্সচেঞ্জ প্রোগ্রাম ফর মিউচুয়াল ট্রেনিং। এই টার্মটি শোনার সাথে সাথেই অনিকা হালকা করে মাথা তুলল। তার কান এখন এমন বাক্যগুলোতে স্বাভাবিকভাবেই সতর্ক হয়ে উঠত। মিটিংয়ে উপস্থিত টেক ডিভিশন। এভাবেই অনিকা নিজের প্রতিভা এবং সাহসের জোরে নিজের জন্য একটি জায়গা তৈরি করে নিল। সে প্রমাণ করে দিল যে প্রতিভা কোনো পোশাক বা পদের দাস নয়। আর্য গ্রুপে সেই দিনটি কেবল একটি ডিলের জন্য নয়, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গির জন্মের জন্য স্মরণীয় হয়ে রইল। টেক ডিভিশনের প্রধান এটিকে ইতিবাচক হিসেবেই মনে করেছিলেন, কিন্তু অনিকা তখনই তার শব্দের অর্থ ভিন্ন প্রেক্ষাপটে বুঝে নিয়েছিল। সে চুপচাপ একটি নোট লিখল এবং রোহনের কাছে পাঠাল। সেই নোটে লেখা ছিল, ট্রেনিং ক্লজ ইজ ভেগলি ডিফাইন্ড, ইট ক্যান লিগালি বি ইন্টারপ্রিটেড অ্যাজ টেক ট্রান্সফার অব্লিগেশন। রোহন তখনই অলচুরাটেকের কাছে স্পষ্টীকরণ চাইলেন। কিছুক্ষণের নিস্তব্ধতার পর ড্যানিয়েল জবাব দিল, ইটস অনলি মেন্ট ফর কোলাবোরেটিভ লার্নিং। অনিকা ধীরে ধীরে আরেকটি নথি খুলল, যেখানে পুরনো কেসগুলোর উল্লেখ ছিল, যেখানে এই ধরনের টার্মের ভুল ব্যবহার হয়েছিল। সে জানত যে সহযোগিতার ভাষার ভেতরেও অধীনতা লুকিয়ে রাখা যেতে পারে। সে আবার বলল, কোলাবোরেটিভ লার্নিংয়ের জন্য শেয়ার্ড অ্যাক্সেস জরুরি নয়, বাউন্ডারি এবং লিমিটেশন স্পষ্ট হওয়া উচিত। ড্যানিয়েল এতক্ষণে বুঝে গিয়েছিল যে সামনে কোনো সাধারণ বিরোধ নেই। তার হাসি এখন ফ্যাকাশে হতে শুরু করেছিল। মিটিংয়ের শেষে যখন ড্রাফটের শর্তগুলো সংশোধন করার কথা এলো, তখন প্রথমবারের মতো অলচুরাটেক অনিকাকে সরাসরি সম্বোধন করল। মিস আনিকা, উই অ্যাপ্রিশিয়েট ইয়োর লিঙ্গুইস্টিক ক্ল্যারিটি। ইটস রেয়ার টু ফাইন্ড সাচ ডোমেন ডেপথ কম্বাইন্ড উইথ ল্যাঙ্গুয়েজ প্রেসিশন। ঘরের কিছু মানুষ চমকে গেল। একদিন আগে পর্যন্ত যাকে দরজার বাইরে বের করার কথা চলছিল, আজ সেই কর্পোরেট দুনিয়ার সবথেকে প্রভাবশালী কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে প্রশংসা পাচ্ছিল। রোহন সেই মুহূর্তটিকে গুরুত্বের সঙ্গে দেখলেন। সম্ভবত এটি কেবল একটি চুক্তি ছিল না, এটি ছিল বিশ্বাসের পুনর্নির্মাণ। মিটিংয়ের পর রোহন নিজের অফিসে বসে অনিকার সঙ্গে দেখা করতে চাইলেন। সে এলো এখন আগের চেয়ে অনেক বেশি সহজ এবং আত্মবিশ্বাসী। তুমি জানো, রোহন বললেন, মাঝে মাঝে আমার নজর তোমার মুখ থেকে সরছিল না, কিন্তু এখন কারণটা আলাদা। আগে আমার সন্দেহ ছিল যে তুমি কিছু লুকাচ্ছ, আর এখন আমি জানি যে তোমার মধ্যে অনেক কিছু লুকিয়েছিল যা এখন বাইরে আসছে। অনিকা হাসল। আপনার নজর এখন সত্যের ওপর আছে, সন্দেহের ওপর নয়। আর এটাও কি সত্যি যে তুমি সিঙ্গাপুরে ইউসিএলের সঙ্গে ভলান্টিয়ার ট্রান্সলেশন প্রজেক্ট করেছিলে? রোহন ফাইলগুলো দেখিয়ে জিজ্ঞেস করলেন। অনিকা কিছুক্ষণ চুপ থাকল। হ্যাঁ, সে বলল, আমি করেছিলাম, কিন্তু ওটা আমার জীবনের একটা অংশ ছিল যা আমি পেছনে ফেলে এসেছিলাম। কিন্তু কেন? কারণ যখন মা অসুস্থ হলেন, তখন সব কিছু ছাড়তে হয়েছিল। তাকে বাঁচানোর জন্য সময় দরকার ছিল, টাকা দরকার ছিল, আর সবথেকে বেশি দরকার ছিল একটা নির্ভরযোগ্য চাকরি। রোহন জানলার বাইরে তাকালেন। আমাদের মধ্যে অনেকেই সফলতার গল্প শুধু সেখান থেকে শুরু করে যেখানে পরিচয় পাওয়া যায়, তিনি বললেন। কিন্তু তুমি সেখান থেকে আবার শুরু করেছ যেখানে সবকিছু হারিয়ে গিয়েছিল। সেই সন্ধ্যায় কোম্পানির ইন্টারনেট নিউজ বোর্ডে একটি নতুন ঘোষণা হল, অনিকা দেশমুখ অ্যাপয়েন্টেড অ্যাজ ল্যাঙ্গুয়েজ স্ট্র্যাটেজি কনসালটেন্ট ফর গ্লোবাল প্রজেক্টস। এটি কোনো হাই প্রোফাইল প্রমোশন ছিল না, কোনো প্রেস রিলিজও হয়নি,
কিন্তু অফিসের সেই পোস্টটি দেখে অনেক মানুষ চুপ হয়ে গেল। যেই মহিলাকে তারা মাসের পর মাস স্টাফ করিডোরে দেখেছিল, এখন সে কর্পোরেট কৌশলের অংশ ছিল। 1 সপ্তাহ পর কোম্পানির একটি ইন্টারনাল ওয়ার্কশপে অনিকা প্রথমবারের মতো ভাষাগত স্পষ্টতা এবং চুক্তির ব্যাখ্যার উপর সেমিনার নিল। তার বিষয় ছিল শব্দের সীমানায় লুকিয়ে থাকা আইনি ঝুঁকি। যেই মুখগুলো তাকে একসময় নজরান্দাজ করেছিল, এখন সেই মানুষগুলোই নোটস নিচ্ছিল। একজন সিনিয়র ম্যানেজার সেশনের শেষে জিজ্ঞেস করলেন, অনিকা, তুমি চাইলে তো ফুল টাইম রোল নিতে পারো, কেন নিচ্ছ না? অনিকা জবাব দিল, কারণ আমি এখনও আমার জীবনের দুটো অংশকে সঙ্গে নিয়ে চলছি, মায়ের চিকিৎসা এবং নিজের পরিচয়ের পুনর্গঠন। আমি শুধু পথ চাই না, আমি নিজের সময় এবং উদ্দেশ্য সামলাতে চাই। সেই জবাব পুরো ঘরে প্রতিধ্বনিত হতে থাকল। সেদিন রাতে অনিকা যখন হাসপাতালে মায়ের পাশে বসেছিল, মা ধীর স্বরে বললেন, তুমি কি এখন খুশি? অনিকা মায়ের হাত নিজের হাতের মধ্যে নিল। হ্যাঁ মা, সে বলল, এখন প্রথমবারের মতো মনে হচ্ছে যে আমি সেটাই করছি যা আমি করতে পারতাম এবং যা আমার করা উচিত ছিল। ঘরের জানলা দিয়ে আলোর একটি হালকা রেখা ভেতরে এলো। একটি শান্ত রাত, একটি স্থির স্পন্দন এবং একটি নতুন শুরু। অনিকা জানত যে পথ এখনও লম্বা, কিন্তু এখন সে একা ছিল না। এখন তার কথা শোনা হচ্ছিল। এখন তার পরিচয়ের ওপর প্রশ্ন নয়, বরং সম্মান ছিল, এবং এটাই ছিল সবথেকে বড় জয়। অলচুরা টেকের সঙ্গে নতুন শর্তে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। উভয় পক্ষই সম্মতিপত্রে স্বাক্ষর করে দিয়েছিল এবং এখন প্রযুক্তিগত সহযোগিতার রূপরেখার ওপর কাজ চলছিল। আর্য গ্রুপের জন্য এই ডিল কেবল অর্থনৈতিক দিক থেকে লাভজনক ছিল না, বরং এটি তার আন্তর্জাতিক বিস্তারের দিকে এক নির্ণায়ক পদক্ষেপ ছিল। এই ডিলের কেন্দ্রে এক অদৃশ্য শক্তি হিসেবে এখন সবার নজরে অনিকা ছিল। কিন্তু যেখানে বাইরের দুনিয়ায় তার নামের চর্চা ছিল, সেখানে তার মনের ভেতরে এখনও অনেক স্তর ছিল, যা কখনো পুরোপুরি খোলেনি। এক সন্ধ্যায় কাজ থেকে ফেরার সময় সে যখন মেট্রোতে বসেছিল, তার নজর সামনে বসা এক বৃদ্ধ দম্পতির ওপর পড়ল। মহিলার হাত কাঁপছিল এবং পুরুষটি ধীরে ধীরে তাকে সামলাচ্ছিলেন। সেই দৃশ্য দেখে অনিকার চোখ ভিজে এলো। মায়ের মুখ তার চোখের সামনে ভেসে উঠতে লাগল, সেই চোখ যেগুলোতে বছরের পর বছর ধরে ব্যথা, চিন্তা এবং তারপর ধীরে ধীরে স্থিরতা নেমে এসেছিল। অনিকার মন অতীতে ফিরে গেল, যখন সে সিঙ্গাপুরে ছিল। একজন মেধাবী ছাত্রী যাকে ভাষার জাদু জানা ছিল, যে 4টি ভাষায় সার্টিফিকেট দিয়েছিল, আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিয়েছিল। কিন্তু যখন মায়ের ক্যান্সার হলো, তখন সমস্ত স্বপ্ন এক রাতেই থমকে গেল। সেই দৃশ্য আজ তার চোখে জীবন্ত ছিল। হাসপাতালের সিঁড়ি, ডাক্তারের আওয়াজ, স্টেজ 3, আর তারপর সেই ফর্ম যেখানে অনিকা নিজের MA ডিগ্রি ছাড়ার আবেদন করেছিল। সেই রাতে অনিকা নিজের পুরনো ডায়েরি বের করল, যা সে অনেক দিন খুলতে পারেনি। তাতে একটি পাতা ছিল যেখানে সে লিখেছিল, যদি কখনো আমার আওয়াজ শোনা হয়, তবে আমি শুধু এটাই বলতে চাইব যে স্বপ্নের থেকে বড় কোনো বোঝা হয় না, কিন্তু আপনজনের প্রাণ বাঁচানোর থেকে বড় কোনো স্বপ্ন হয় না। সে পাতা উল্টাল। নিচে কিছু পরিকল্পনা ছিল, একটি ভাষা কেন্দ্র খোলার স্বপ্ন, যেখানে ছোট শহরের বাচ্চারা বিদেশি ভাষা শিখতে পারবে, যেখানে প্রতিভা, পোশাক আর টাকার মুখাপেক্ষী হবে না। সেই স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, কিন্তু সম্ভবত এখন আর নয়। পরদিন সকালে রোহন কোম্পানির ব্রেকফাস্ট মিটিংয়ে একটি নতুন প্রস্তাব রাখলেন। আমাদের কোম্পানি এখন একটি CSR উদ্যোগের অধীনে গ্রামীণ ভারতে একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করতে চায়। তিনি বললেন, আমরা চাইব যে এতে আমাদের কিছু অসাধারণ কর্মচারীর পথপ্রদর্শন পাওয়া যাক। কিছু নাম প্রস্তাব করা হলো, কিন্তু সবার নজর অনিকার উপর গেল। রোহন খোলামেলা বললেন, আমি চাই এই প্রোগ্রামটি অনিকা লিড করুক। এটি তার দৃষ্টিতে জন্ম নেওয়া এবং তার স্টাইলে চলুক। অনিকা প্রথমে অস্বীকার করল, আমি শুধু একজন কনসালটেন্ট এবং আমার অগ্রাধিকার হল মায়ের চিকিৎসা, সে বলল। কিন্তু তারপর সেই রাতের ডায়েরি আর সেই স্বপ্ন তার সামনে চলে এলো। সে ধীরে ধীরে জবাব দিল, যদি এই প্রোগ্রামটি আমি নিজের শর্তে ডিজাইন করতে পারি, তবে আমি তৈরি। কিন্তু এটি কেবল স্কিল ডেভেলপমেন্ট হবে না, এটি হবে আত্মসম্মানের ক্লাস। আমরা কেবল দক্ষতা নয়, স্বাভিমানও শেখাব। পরের কয়েক সপ্তাহে অনিকার তত্ত্বাবধানে একটি পাইলট প্রজেক্ট শুরু হলো, মহারাষ্ট্রের একটি ছোট গ্রামে, যেখানে স্কুলের একটি খালি ইমারতকে ভাষা এবং পরিচয় কেন্দ্রে বদলে দেওয়া হলো। এখানে প্রথমবারের মতো টেকনিক্যাল অনুবাদ, কর্পোরেট ভাষা এবং ব্যবসায়িক যোগাযোগের মতো বিষয় পড়ানো হচ্ছিল, তাও আবার হিন্দি এবং মারাঠিতে। প্রথম ব্যাচে 12 জন ছাত্র ছিল, সবাই কৃষক পরিবারের, যাদের মধ্যে 8 জন মেয়ে ছিল। অনিকা প্রতি সপ্তাহে অনলাইন ক্লাস নিত। যখন সে গ্রামে যেতে পারত না, তখন ভিডিও কলে ভাষার খুঁটিনাটি শেখাত, উচ্চারণ ঠিক করাত এবং তাদের এই বিশ্বাস যোগাত যে তারা যে কোনো কর্পোরেট টেবিলে মাথা নিচু না করে দাঁড়াতে পারে। এই ক্লাসগুলোতে কাব্য নামের একজন ছাত্রী সবথেকে মেধাবী ছিল।
একদিন সে জিজ্ঞেস করল, ম্যাডাম, আমরাও কি কোনোদিন আপনার মতো কোনো মিটিংয়ে যেতে পারি? অনিকা হাসল। তুমি শুধু যেতে পারো না, সে বলল, তোমাকে ওখানে বসতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আওয়াজ হতে হবে, গোলমাল নয়। ওদিকে মুম্বাইয়ে আর্য গ্রুপে পরিবর্তনের হাওয়া চলছিল। অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেল যে অনিকা আসার পর অনেক বিভাগে যোগাযোগের মান উন্নত হয়েছে, বিশেষ করে সেই টিমগুলোতে যেখানে সাংস্কৃতিক এবং ভাষাগত বৈচিত্র্য ছিল। এখন কর্মচারীদের শুধু ইংরেজি দক্ষতার ভিত্তিতে বিচার করা হতো না, বরং তাদের ভাবনা এবং প্রকাশের স্পষ্টতার উপর নজর দেওয়া শুরু হলো। রোহান একটি নতুন বিভাগ খোলার প্রস্তাব দিলেন, ইকুইটি ইন এক্সপ্রেশন। এই বিভাগ নিশ্চিত করবে যে প্রতিটি স্তরে কর্মচারীদের আওয়াজ শোনা হয়, তাদের ভাষার পটভূমি বা পদ বিবেচনা না করেই। অনিকাকে এই বিভাগের উপদেষ্টা করা হলো। একদিন রোহান এবং অনিকা ক্যান্টিনে কফি খাচ্ছিলেন। আমি কখনো ভাবিনি যে তুমি এত দূর আসবে, রোহান সততার সঙ্গে বললেন। আমিও ভাবিনি, অনিকা জবাব দিল, কিন্তু আমি জানতাম যে আমাকে যেখানে থাকা উচিত সেখানে পৌঁছানোর জন্য একটা আওয়াজের দরকার ছিল, আর যখন অন্য কেউ সেই আওয়াজ দিল না, তখন আমি নিজেই সেটা তুললাম। তুমি কি মনে করো এই পরিবর্তন এখন স্থায়ী হবে? রোহান জিজ্ঞেস করলেন। অনিকা গভীরভাবে দেখল, পরিবর্তন কখনো স্থায়ী হয় না যদি তা কেবল নীতিতে থাকে। তা তখনই টিকে থাকে যখন তা চিন্তায় নামে, আর চিন্তা বদলাতে সময় লাগে, কিন্তু যদি তা একবার বদলে যায় তবে তাকে কেউ আটকাতে পারে না। সেই সন্ধ্যায় অফিসের লিফটে একজন নতুন নিযুক্ত মেয়ে প্রিয়া অনিকাকে দেখল। ম্যাডাম, আপনি কি সেইজন যিনি অলচুরা টেকে ডিলটিতে সাহায্য করেছিলেন? অনিকা হাসল। হ্যাঁ, সম্ভবত। প্রিয়া কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, আপনাকে দেখে সাহস পাই। অনিকা তার দিকে তাকালো। তোমার সাহস দরকার নেই, সে বলল, তোমার শুধু বিশ্বাস দরকার, নিজের ওপর, নিজের শব্দের ওপর আর নিজের কাহিনীর ওপর। শব্দের শক্তি কেবল নথিপত্রে সীমাবদ্ধ থাকে না, তারা ভবিষ্যতের অভিমুখ ঠিক করে। আর অনিকা এখন কেবল অনুবাদক ছিল না, সে ছিল একটি সেতু, অতীত এবং ভবিষ্যতের মধ্যে, না দেখা এবং স্বীকৃত হওয়ার মধ্যে, নীরবতা এবং কণ্ঠস্বরের মধ্যে। আর এই সেতু এখন মজবুত হয়ে গিয়েছিল। মুম্বাইয়ের সন্ধেগুলো এখন কিছুটা আলাদা লাগতে শুরু করেছিল। আগে যেখানে অফিসের জানলা দিয়ে শুধু ক্লান্ত আলো দেখা যেত, এখন প্রতিটি সন্ধ্যায় একটি নতুন শক্তি অনুভব হতো। এই পরিবর্তন শুধু আলোর ছিল না, এটি ছিল চিন্তার। আর এই চিন্তার কেন্দ্রে অনিকা এখন একটি প্রতীক হয়ে উঠেছিল। আর্য গ্রুপের ভেতরে এখন ভাষা নিয়ে একটি নতুন সংবেদনশীলতা বিকশিত হচ্ছিল। আগে যেখানে ইংরেজি বলা কর্মচারীদের প্রাধান্য দেওয়া হতো, এখন ভাষাগত বৈচিত্র্যকে আপন করে নেওয়ার কথা বলা শুরু হলো। ইকুইটি ইন এক্সপ্রেশন বিভাগের প্রভাব দেখা যাচ্ছিল। একদিন দুপুরে যখন অনিকা নিজের ল্যাপটপে প্রজেক্ট রিপোর্ট তৈরি করছিল, তখন একটি ইমেল এলো। পুরো ভারতের কর্পোরেট কোম্পানিগুলোর জন্য হতে চলা ইন্টারকালচারাল কমিউনিকেশন কনক্লেভে তাকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। এটি তার প্রথম প্রকাশ্য মঞ্চ ছিল, যেখানে সে নিজের অভিজ্ঞতা, সংঘর্ষ এবং দৃষ্টিভঙ্গি সবার সঙ্গে ভাগ করে নিতে চলেছিল। কনক্লেভের প্রস্তুতি পুরোদমে চলছিল। একটি বড় হোটেলের কনফারেন্স হলে আয়োজন হওয়ার কথা ছিল। রোহন এবং কিছু সিনিয়র আধিকারিকও ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু অনিকার মনে কিছুটা দ্বিধা ছিল। সে এখন পর্যন্ত নিজের কাজের মাধ্যমেই নিজের পরিচয় তৈরি করেছিল, কথা দিয়ে নয়। সন্ধ্যায় মায়ের ঘরে বসার সময় সে ইতস্তত করে জিজ্ঞেস করল, মা, যদি আমি মানুষের সামনে নিজের কাহিনী শোনাই, তবে কি তারা আমাকে গুরুত্ব দিয়ে দেখবে? তারা কি আমার মতো মেয়ের কথা বুঝতে পারবে? মা ধীরে ধীরে তার হাত ধরলেন। মা, কাহিনী তখন পর্যন্ত বোঝা হয়ে থাকে যতক্ষণ তাকে বুকে লুকিয়ে রাখা হয়। যখন তাকে শব্দ দেওয়া হয়, তখন সেই কাহিনী অন্য কারোর শক্তি হয়ে যায়। অনিকা চুপ হয়ে গেল, কিন্তু তার মনে কোথাও প্রতিধ্বনিত হতে লাগল, শব্দ থেকে বোঝা নয়, মুক্তি পাওয়া যায়। কনক্লেভের দিন এলো। হল কানায় কানায় পূর্ণ ছিল। সিইও, এইচআর প্রধান, তরুণ লিডার, ভাষাবিদ এবং সাংবাদিক। মঞ্চে বড় বড় নামের মাঝে যখন অনিকা শর্মার নাম ঘোষণা করা হলো, তখন কিছু মুখে কৌতূহল, কিছু মুখে সন্দেহ আর কিছু মুখে অবজ্ঞা ছিল। কিন্তু যেমনই সে কথা বলতে শুরু করল, পুরো হল চুপ হয়ে গেল। আমার নাম অনিকা শর্মা। আপনারা হয়তো অনেকেই আমার নাম প্রথমবার শুনেছেন, আর কেউ কেউ হয়তো তখন শুনেছেন যখন আমি 100 কোটি ডিল বাঁচানোর অনুবাদক হয়েছিলাম। কিন্তু আমি আপনাদের বলে রাখি, আমি একটি কাহিনী, যা শুরু হয়েছিল একটি 4 তলার করিডর থেকে,
যেখানে আমি ঝাড়ু নিয়ে চলতাম, এবং কেউ আমাকে বলেছিল তুমি শুধু মোছার জন্যই জন্মেছ, ডিল সই করার জন্য নয়। সোনাটা ছেয়ে গেল, কিন্তু আমি শুনতেই থাকতাম যে ঘরের ভেতরে কি চলছে, কোন ভাষায় কি ভুল হচ্ছে, কোন শব্দের অর্থ কী। আর যখন সঠিক সময় এলো তখন আমি দরজায় ধাক্কা দিইনি, বরং খুলে দিয়েছি। ধীরে ধীরে হাততালি বাজতে লাগল, তারপর তা জোরালো হলো। আমি এখানে এটি বলতে আসিনি যে আমাকে প্রশংসা করা হোক, আমি এটি বলতে এসেছি যে আমাদের মতো মানুষ, যাদের গায়ের রং, ভাষা, চলন এবং বেড়ে ওঠা কর্পোরেটের সংজ্ঞায় খাপ খায় না, তারাও কণ্ঠস্বর হতে পারে। কিন্তু কণ্ঠস্বর হওয়ার জন্য মঞ্চের চেয়ে বেশি আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। অনেকার ভাষণ ভাইরাল হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ এটি দেখল, শেয়ার করল এবং নিজেদের কাহিনীর সঙ্গে যুক্ত করে প্রতিক্রিয়া জানাল। অনেক কলেজে তাকে গেস্ট লেকচারের জন্য ডাকা হলো, অনেক এনজিও তার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করল। কিন্তু সবথেকে বড় কথা এটি ছিল যে যারা আগে তাকে সন্দেহের চোখে দেখত, এখন তারাই তাকে সম্মানের সঙ্গে দেখতে শুরু করল। আর্য গ্রুপে কিছু পুরনো আধিকারিক এই পরিবর্তন সহজে মেনে নিতে পারছিলেন না। একটি বৈঠকে একজন সিনিয়র ডিরেক্টর ব্যঙ্গ করে বললেন, এখন কি আমরা প্রত্যেককে মঞ্চে পাঠাবো যে একবার ভালো কাজ করে দেবে? রোহন সেই সময় কিছু বললেন না, কিন্তু বৈঠকের পর তিনি অনিকাকে বললেন, তোমার জন্য এখন রাস্তা শুধু কর্পোরেট বোর্ডরুম পর্যন্ত সীমাবদ্ধ নয়, তোমার শব্দ এখন একটি আন্দোলনের সূচনা করছে। অনিকা হাসি মুখে মাথা নাড়ল, কিন্তু এই আন্দোলন আমার নামে নয়, চিন্তার সঙ্গে যুক্ত হওয়া উচিত, সে জবাব দিল। ইতিমধ্যে মহারাষ্ট্রের গ্রামে অনিকা দ্বারা শুরু করা ভাষা এবং পরিচয় কেন্দ্র এখন একটি মডেল হয়ে উঠেছিল। শিক্ষা মন্ত্রণালয় এটিকে একটি নব্য প্রবর্তিত কেন্দ্র হিসেবে ঘোষণা করল এবং দেশের অন্যান্য অংশে এটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করল। একদিন কাব্য নামের সেই গ্রাম্য ছাত্রী ভিডিও কলে অনিকাকে বলল, দিদি, আমি এখন নিজেই নিজের গ্রামে ক্লাস নিই। আর একজন ছাত্র বলল যে সে যখন কথা বলে তখন এখন আর তার ভয় লাগে না। অনিকার চোখ ভিজে এলো। সে জানত যে এই পরিবর্তন শুধু একজন মানুষের নয়, পুরো প্রজন্মের ছিল। এক রবিবার অনিকা একটি পুরনো বইমেলায় গেল। সেখানে সে একটি বই দেখল, শব্দের রাজনীতি, যাতে ভাষা এবং ক্ষমতার সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। সে বইটি কিনল এবং তার প্রথম লাইনটি পড়ল, ভাষা শুধু প্রকাশের মাধ্যম নয়, অধিকারের স্বরূপও বটে। সে জানত এখন সে শুধু অনুবাদক ছিল না, সে ছিল তাদের সবার কণ্ঠস্বর, যারা বলতে তো চায় কিন্তু শোনার মতো কাউকে পায় না। আর তার এই যাত্রা এখনও শেষ হয়নি, আসলে এখন তা শুরু হচ্ছিল, প্রতিটি সেই জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য যেখানে ফাটল ছিল এবং সেই ফাটলগুলোর মাঝে আলো নিয়ে আসার প্রয়োজন ছিল। অনিকার জীবনের গতি এখন একটি নতুন দিকে বইছিল। সে যে বীজ বুনেছিল আত্মসম্মান, অন্তর্ভুক্তি এবং ভাষার অধিকারের, সেগুলো এখন অনেক জায়গায় অঙ্কুরিত হচ্ছিল। কিন্তু যেমন প্রতিটি পরিবর্তনের সঙ্গে হয়, এই যাত্রাও কেবল প্রশংসা এবং সফলতার ছিল না। কিছু পুরনো দেওয়াল যা বছরের পর বছর ধরে দাঁড়িয়েছিল, তা এখনও পুরোপুরি ধসে পড়েনি। এক সকালে যখন সে নিজের অফিসে পৌঁছাল, তখন দেখল যে রিসেপশন ডেস্কে একজন নতুন কর্মচারী আছে। কিছুটা ইতস্তত, কিন্তু চোখে কৌতূহল ছিল। অনিকা হাসি মুখে তার দিকে এগিয়ে গেল এবং বলল, তোমার প্রথম দিন? মেয়েটি মাথা নাড়ল। আমি পূজা, বিহার থেকে, ইংরেজিতে একটু দুর্বল, তাই খুব ঘাবড়ে যাচ্ছি। অনিকার সেই ভয়টি চেনা লাগল। সে হাসল, তোমার ইংরেজি জানা নেই, কিন্তু তোমার ভেতরে সেই শক্তি আছে যা শত শত শব্দের থেকে বেশি কার্যকর। ঘাবড়াবে না, শুধু নিজেকে বুঝতে শেখো। পূজা বলল, ম্যাম, আমি কি আপনার থেকে কিছু শিখতে পারি? অনিকা মাথা নাড়ল, প্রতিদিন, কিন্তু সবথেকে আগে নিজেকে ছোট ভাবা ছাড়ো। সেদিনই কোম্পানির একটি মিটিংয়ে রোহন ইকুইটি ইন এক্সপ্রেশন বিভাগের ষষ্ঠ ত্রৈমাসিক রিপোর্ট সবার সামনে রাখলেন। এই রিপোর্টটি দেখাচ্ছিল যে কিভাবে কর্মচারীদের যোগাযোগের ধরনে উন্নতি এসেছে, বিভিন্ন ভাষার প্রতি সচেতনতা তৈরি হয়েছে এবং সবথেকে জরুরি, কাজের ক্ষমতায় 17% বৃদ্ধি নথিবদ্ধ হয়েছে। বোর্ডের একজন সিনিয়র সদস্য বললেন, অনিকা, আমাদের ভেতরের নীরবতাগুলোকে চেনার এক নতুন উপায় দিয়েছে। এখন শুধু যে বলে সেই নয়, যে শোনে সেও জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই প্রশংসার মাঝে কিছু নজর এখনও ছিল যারা অনিকাকে একটি অস্থায়ী পরিবর্তন বলে মনে করছিল, যেন এটি একটি ফেজ যা কেটে যাবে। কিন্তু অনিকার এতে কিছু এসে যেত না। সে জানত যে আসল পরিবর্তন তখনই হয় যখন তা ধীরে ধীরে গভীরে নামে। কর্পোরেটের সীমানা ছাড়িয়ে এখন অনিকার শব্দ স্কুল, ইউনিভার্সিটি এবং সরকারি নীতি নির্ধারণ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। একদিন শিক্ষা মন্ত্রণালয়ের একজন আধিকারিক তাকে একটি প্রস্তাব পাঠালেন, ভারতে ভাষাগত অন্তর্ভুক্তির ওপর ভিত্তি করে একটি জাতীয় কার্যক্রমকে লিড করার জন্য উপদেষ্টা হন।
এই প্রস্তাব শুধু একটি পথ ছিল না, বরং এটি ছিল সেই চিন্তার জয় যা বছরের পর বছর ধরে প্রান্তে পড়েছিল। মায়ের পাশে বসে সে প্রস্তাবের প্রিন্ট আউট দেখালো। মা চুপচাপ তার কপাল চুমু খেলেন এবং বললেন, বেটি, এখন তোকে বলতে নয়, ইতিহাস লিখতে হবে। এই নতুন ভূমিকায় অনিকার প্রথম কাজ ছিল ভারতের 5টি রাজ্যে একটি ভাষা ও অন্তর্ভুক্তি কর্মশালা আয়োজন করা। এই কর্মশালাগুলোর উদ্দেশ্য ছিল সরকারি কর্মচারীদের এটি বোঝানো যে ভাষা কেবল সংবাদ নয়, বিশ্বাসের মাধ্যমও বটে। প্রথম কর্মশালা ছত্তিশগড়ে ছিল। সেখানে একজন সিনিয়র আধিকারিক প্রশ্ন করলেন, যদি একজন কর্মচারী ঠিকমতো হিন্দি বা ইংরেজি বলতে না পারে, তবে কি সে দায়িত্বের যোগ্য? অনিকা সরাসরি জবাব দিল, কারোর দায়িত্ব নির্ধারণ করার মাপকাঠি তার ভাষা নয়, তার বুদ্ধি, সততা এবং দূরদৃষ্টি হওয়া উচিত। যদি আমরা ভাষার ভিত্তিতে দায়িত্ব ভাগ করি, তবে আমরা ন্যায় নয়, বৈষম্য করব। কর্মশালাগুলোর পাশাপাশি অনিকা ভাষায় মর্যাদা নামক একটি ডিজিটাল উদ্যোগ শুরু করল। এতে বিভিন্ন আঞ্চলিক ভাষায় ছোট ছোট ভিডিও বানিয়ে দেখানো হলো যে কিভাবে যে কোনো ব্যক্তি আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভাষায় নিজের চিন্তা ব্যক্ত করতে পারে। এই ক্যাম্পেইনটি এতটা সফল হলো যে 1 মাসেই 1 মিলিয়নের বেশি ভিউ পাওয়া গেল। অনিকার কাছে শত শত ইমেল আসতে লাগল, ছোট শহরের কলেজ ছাত্রদের থেকে, স্কুলের শিক্ষকদের থেকে এবং এমনকি গৃহবধূদের থেকে, যারা প্রথমবারের মতো অনুভব করলেন যে তাদের কণ্ঠস্বরও বন্ধুত্ব রাখে। এই সময়ে আর্য গ্রুপে একটি নতুন চ্যালেঞ্জ দেখা দিল। অলচুরাটেকের সঙ্গে হওয়া অংশীদারিত্বে একটি আইনি বিভ্রান্তি তৈরি হয়েছিল। একটি ক্লজ নিয়ে মিডিয়ার বিতর্ক শুরু হলো যে ভারতীয় পক্ষ কি প্রযুক্তিগত তথ্য শেয়ার করার সময় কোনো ভুল বোঝাবুঝি বা ঢিলেমি দেখিয়েছে। পুরো বোর্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ল। রোহন সাথে সাথে অনিকাকে ডাকলেন, তুমি কি ওই ক্লজটি একবার দেখতে পারো? আমার পুরো বিশ্বাস আছে যে আমরা কিছু ভুল করিনি, কিন্তু আমাদের স্পষ্টতা দরকার। অনিকা সারা রাত সেই চুক্তিটি পড়ল। তার প্রতিটি শব্দ, প্রতিটি প্রেক্ষাপট, প্রতিটি আইনি খুঁটিনাটি বুঝল। আর শেষে সে দেখতে পেল যে ক্লজটির মূল অর্থ অনুবাদে কিছুটা বদলে গিয়েছিল, যার থেকে এই বিতর্কের সৃষ্টি। সে রোহনকে বলল, আমাদের একটি প্রেস কনফারেন্স করা উচিত, কিন্তু তাতে কোনো সিইও বা উকিল নয়, বরং আমি বলবো যাতে ভাষার স্পষ্টীকরণ সরাসরি উৎস থেকে আসে। পরদিন সকালে প্রেস কনফারেন্সে অনিকা ইংরেজি, হিন্দি এবং স্প্যানিশ ভাষায় চুক্তির ব্যাখ্যা দিল। সে প্রমাণ করল যে কোনো তথ্য লিক হয়নি, বরং প্রেক্ষাপটের পার্থক্যই পুরো ভুল বোঝাবুঝির মূলে ছিল। সে দেখালো যে ভাষার ত্রুটি কেবল শব্দের নয়, বিশ্বাসের ফাটল হয়ে দাঁড়াতে পারে। প্রেস চুপ ছিল। তারপর প্রশ্ন এলো, কিন্তু এবার সেগুলো তীক্ষ্ণ ছিল না, কৌতূহলী ছিল। কেউ জিজ্ঞেস করল, এই ইস্যুটা কি একজন মহিলার জন্য সমাধান হলো? অনিকা জবাব দিল, না, এই ইস্যুটা একটা দৃষ্টিভঙ্গির জন্য সমাধান হলো, যা ভাষাকে ভয় নয়, সেতু বলে মানে। সেই দিন একটি সংবাদপত্র হেডলাইন দিল, ভাষা দিয়ে গড়া সেতু, যা একটি বিতর্ককে ইতিহাসে বদলে দিল। অনিকার এই ভূমিকা এটি প্রমাণ করে দিয়েছিল যে পরিবর্তন শুধু অনুপ্রেরণামূলক গল্প দিয়ে আসে না, বরং ধারাবাহিকতা, বোধ এবং নির্ভীকতা থেকে আসে। সন্ধ্যায় অফিসের করিডোরে চলার সময় পূজা অনিকাকে থামালো। ম্যাম, আপনি আমাকে শিখিয়েছেন যে নিজের ভাষায় কথা বলা দুর্বলতা নয়, সাহস। আজ আমি প্রথমবারের মতো ক্লায়েন্ট কলে হিন্দিতে কথা বললাম, আর আমার এমন মনে হলো যেন আমি প্রথমবারের মতো নিজেকে পুরোপুরি জ্যান্ত অনুভব করছি। অনিকা তাকে দেখে বলল, শব্দ যখন আত্মার সঙ্গে যুক্ত হয়, তখন তারা অস্ত্র নয়, ইমারত তৈরি করে। এখন সেই ইমারত তৈরি হচ্ছিল, ইট প্রতি ইট, প্রতিটি সেই মানুষের কণ্ঠস্বর দিয়ে, যারা এতক্ষণ চুপ ছিল। আর অনিকা ছিল সেই নির্মাণের সেই ভিত্তি, যা দেখা যায় না, কিন্তু পুরো ইমারত তারই ওপর দাঁড়িয়ে থাকে। মুম্বাইয়ের শীতের হাওয়া সেই সকালে কিছুটা আলাদা লাগছিল। হালকা রোদ অফিসের টাওয়ারের কাঁচের দেওয়ালে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ছিল, যেন কোনো নতুন যুগকে স্বাগত জানাচ্ছে। অনিকা নিজের অফিসের জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল, কিন্তু তার নজর ছিল অন্য কোথাও। এখন তার পৃথিবী আর সীমাবদ্ধ ছিল না একটি কর্পোরেট বিল্ডিং, একটি টিম বা একটি ডিলের মধ্যে। এখন সে একটি ভাবনার বাহক হয়ে উঠেছিল এবং একটি আন্দোলনের বীজবাহক। গত কয়েক মাসে ভাষায় মর্যাদা ক্যাম্পেইন জাতীয় স্তরে ছড়িয়ে পড়েছিল। স্কুল, সরকারি অফিস, গ্রামীণ পঞ্চায়েত এবং মাল্টিন্যাশনাল কোম্পানি, প্রতিটি জায়গায় এখন ভাষাগত বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল। এই ক্যাম্পেইনটিকে ইউনাইটেড নেশনসও নিজের একটি রিপোর্টে অন্তর্ভুক্ত করল। এটি বলে যে ভারত ভাষাকে গণতন্ত্রের কেন্দ্রে এনে একটি বৈশ্বিক উদাহরণ তুলে ধরেছে। একদিন যখন সে নিজের অফিসে একটি নতুন কর্মশালার রূপরেখা বানাচ্ছিল, তখন রোহন হঠাৎ ভেতরে এলো। তার হাতে একটি আমন্ত্রণপত্র ছিল। তোমাকে দিল্লি ডাকা হয়েছে, তিনি বললেন। রাষ্ট্রপতি ভবনে তোমাকে পদ্মশ্রীতে সম্মানিত করা হবে।
অনিকা স্তব্ধ হয়ে গেল, যেন সময় এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি কখনো কোনো সম্মানের জন্য কাজ করিনি, সে ধীরে ধীরে বলল। সম্ভবত এই কারণেই তুমি এর যোগ্য, রোহন জবাব দিলেন। দিল্লির শীতের সকাল, রাষ্ট্রপতি ভবনের বিশাল প্রাঙ্গণ এবং সেখানে দাঁড়িয়ে থাকা দেশের সমস্ত আঞ্চলিক নায়কদের মাঝে যখন অনিকা শর্মার নাম ঘোষণা করা হলো, তখন পুরো সভা হাততালিতে ফেটে পড়ল। সে মঞ্চে পৌঁছাল এবং রাষ্ট্রপতি যখন তার হাত ধরে পদ্মশ্রীর মেডেল পরিয়ে দিলেন, তখন চোখে শুধু গর্ব ছিল না, ওটা সেই সব কিছু ছিল যা সে সহ্য করেছিল, এবং সেই সব কিছু যা এখন বদলে গিয়েছিল। সেই সন্ধ্যায় যখন সে নিজের হোটেলের ঘরে বসেছিল, তখন একটি পুরনো ডায়েরি সে খুলল। সেই ডায়েরি যাতে সে বছরখানেক আগে প্রথম বাক্যটি লিখেছিল, শব্দ দিয়েই আমি তৈরি। আজ সেই বাক্যটি পুরো দেশের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। আর্য গ্রুপে একটি নতুন প্রথা শুরু হয়েছিল। প্রতি মাসে একজন কর্মচারী নিজের কাহিনী ভাগ করে নিত। সেই কাহিনীগুলোতে ভাষা, প্রেক্ষাপট এবং সংঘর্ষের সবার কণ্ঠস্বর অন্তর্ভুক্ত থাকত। এটি একটি করুণা সংবাদ সেশন নামে পরিচিতি পেল, যা অনিকা শুরু করেছিল। এখন এই সেশন শুধু কর্মচারীদের জুড়ত না, বরং এটি একটি কর্পোরেট সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল, যাতে শোনা, বোঝা এবং সম্মান দেওয়া সবথেকে মূল্যবান দক্ষতা বলে মনে করা হতো। পূজা, যে একসময় রিসেপশনে ইতস্তত করত, এখন এমপ্লয়ি ওয়েলবিং প্রোগ্রামের আহ্বায়ক হয়ে গিয়েছিল। একদিন অনিকা তাকে জিজ্ঞেস করল, তুমি সবথেকে বেশি কি শিখলে? পূজা হাসল, যে কণ্ঠস্বর শুধু গলা থেকে নয়, আত্মা থেকে বেরোয়, আর যখন তা বেরোয় তখন দেওয়ালগুলোও শুনতে শুরু করে। মগের কাহানি এখানেই শেষ হয় না। একদিন অনিকা একটি কল পেল, উত্তর পূর্ব ভারতের একজন মহিলা সাংবাদিক। তিনি বললেন, আপনার কাহানি আমাকে সেই সাহস দিয়েছে যে আমি নিজের মাতৃভাষায় লেখা শুরু করি। আমি চাই আপনি আমার গ্রামে আসুন এবং ওখানকার যুবকদের সঙ্গে কথা বলুন। তারা মনে করে যে যারা ইংরেজিতে ভাবতে পারে না তারা কিছুই করতে পারে না। অনিকা এক মুহূর্ত নষ্ট না করে রাজি হয়ে গেল। গ্রামে পৌঁছানোর পর একটি ছোট পাঠশালায় ডজন ডজন যুবক, শিক্ষক এবং কিছু বৃদ্ধ জমা হয়েছিলেন। অনিকা ওখানে কোনো ভাষণ দিল না, শুধু সবার সঙ্গে বসে তাদের কথা শুনল এবং তারপর বলল, আপনার জ্ঞান আপনার ভাষায় আছে। অন্য কারোর ভাষায় আপনি অনুবাদ হতে পারেন, কিন্তু নিজের ভাষায় আপনি মৌলিক। ওখানে একজন ছাত্রী উঠে দাঁড়ালো এবং বলল, ম্যাম, আমি একদিন আপনার মতো হতে চাই। অনিকা হাসল, না, তুমি নিজের মতো হও, কারণ দুনিয়ার আরও একজন অনিকা নয়, বরং প্রথম তোমাকে দরকার। এই যাত্রায় অনিকা নিজের বাবার সেই পুরনো ঘড়িটি সামলে রেখেছিল, যা তিনি তখন দিয়েছিলেন যখন সে কলেজের জন্য প্রথমবার দিল্লি গিয়েছিল। ঘড়িটি এখনও চলছিল, যেন সময় তার সংঘর্ষ এবং জয়ের সাক্ষী। একদিন সে নিজের পুরনো পাড়ায় ফিরে গেল, যেখান থেকে সে একদিন বেরিয়েছিল, স্বপ্নগুলোকে চোখে নিয়ে। ওখানকার বাচ্চারা এখনই গলিতে খেলত, মহিলারা নিজেদের মধ্যে গল্প করতেন, আর কিছু পুরনো প্রতিবেশী এখনও তাকে চিনতেন। সে পাড়ার ছোট লাইব্রেরিতে একটি বই রাখল, আওয়াজের উত্তরাধিকার, যাতে তার কাহানি ছিল, এবং সেই সবার যারা নীরবতা থেকে কণ্ঠস্বর পর্যন্ত যাত্রা করেছিল। এক সন্ধ্যায় আর্য গ্রুপের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠান হল। ওখানে একটি নতুন দেওয়ালের আবরণ উন্মোচন হল, দেওয়ালের সম্মান। এতে সেই কর্মচারীদের ছবি ছিল যারা সংস্থাকে নতুন চিন্তা দিয়েছে, নতুন দিশা দিয়েছে। অনিকার ছবি সবথেকে কোণে ছিল, ওখানে যেখানে মানুষ সবথেকে কম তাকায় কিন্তু সবথেকে লম্বা সময় পর্যন্ত মনে রাখে। রোহন সেই সন্ধ্যায় বললেন, আমরা অনিকার থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু সবথেকে বড় শিক্ষা এটি ছিল যে যারা চুপ থাকে প্রায়শই তারাই সবথেকে গভীর কথা বলে। সময় বয়ে চলল। অনিকা এখন জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে একটি কণ্ঠস্বর হয়ে উঠেছিল, ভাষাগত সমতা, সাংস্কৃতিক অন্তর্ভুক্তি এবং মানবিক মর্যাদার। কিন্তু সে নিজেকে কখনো স্পিকার মনে করত না, সে নিজেকে শোনার মানুষ বলত। শোনা থেকেই পরিবর্তন আসে, সে বারবার বলত। এক রাতে অনিকা নিজের মায়ের কাছে বসেছিল, চুপচাপ। মা এখন দুর্বল হয়ে গিয়েছিলেন, কিন্তু চোখে সেই একই চমক ছিল। মা ধীরে ধীরে তার হাত ধরলেন। বেটি, এখন তুই যা বলিস তা মানুষ শোনে না, অনুভব করে। তুই এখন শব্দ নয়, সংবেদনা হয়ে গিয়েছিস। অনিকার চোখ ভরে এলো। সে মায়ের মাথা নিজের কাঁধে রাখল এবং বলল, মা, আপনার নীরবতা থেকেই আমি বলতে শিখেছি। কাহিনী শেষ হয়নি, কাহিনী শুধু একটি নতুন শুরুর প্রস্তুতি নিচ্ছিল। প্রতিটি সেই কোণে যেখানে মানুষ এখনও নিজের শব্দকে ভয় পায়, যেখানে এক নতুন অনিকা নিজের কণ্ঠস্বর খুঁজছে, ওখানে এই কাহিনী প্রতিধ্বনিত হতে থাকবে। কারণ এই কাহিনী শুধু একজন মহিলার নয়, বরং প্রতিটি সেই মানুষের যে কখনো নিজেকে হীন মনে করেছিল, কিন্তু তারপর নিজের কণ্ঠস্বর দিয়ে
দুনিয়া বদলে দিল আর এটাই হল আওয়াজের উত্তরাধিকার।